প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে অনুবাদ চর্চা করতে পারলে আপনি হাজার হাজার বাক্য সত্যি লিখতে পারবেন ইংরেজিতে। তার আগে আপনাকে জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারের উদ্দেশ্য কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অ্যাক্টিভ ভয়েসে কেমন হয় কিংবা প্যাসিভ ভয়েসে কেমন হয়। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার পক্ষে অনেক বাক্য গঠন করা সম্ভব, যেটা আমরা একটু পরেই যাব। আমরা আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কিছু মৌলিক বিষয় আগে রপ্ত করে নেই। প্রথমে আসেন আমি কেমন করে বুঝবো একটা বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আপনারা আগে থেকে জানেন, নতুন করে জানার কিছু নেই। তবে ফাইন টিউনিং এর জন্য আমি লিখব বর্তমানের কোনো চলমান ঘটনা। বর্তমানের কোনো চলমান ঘটনা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, তেসেন এগুলো মুখস্থ না করলেও চলে, যদি আপনি মনে রাখতে পারেন বর্তমানের কোনো চলমান ঘটনা মানেই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখন বোঝাবুঝি শেষ তখন স্ট্রাকচার কেমন হবে। যদি বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে স্ট্রাকচার হবে আগে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট পার্সন অনুযায়ী এম, ইজ, আর, নাউন নাম্বার পার্সন অনুযায়ী এম, ইজ, আর, তারপরে আপনি মূল ভার্বের সাথে যোগ করে দিবেন আইএনজি। এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অবজেক্ট নেবেন কিংবা কমপ্লিমেন্ট নেবেন কিংবা আপনি অ্যাডভার্বিয়াল নেবেন। এটা অ্যাক্টিভ ভয়েস। আর যদি আমি প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে রূপ দিতে চাই তাহলে আমাকে শুরুতে আগে অবজেক্ট নিতে হবে, তারপর আমাকে বিং যোগ করতে হবে। দ্যাট মিন্স এম থাকলে এম বিং, ইজ থাকলে ইজ বিং, কিংবা আর যদি আমি নিতে চাই তাহলে আমি নিব আর বিং। এরপরে আমার লাগবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে বাই নাকি টাই নাকি ভাই সেটা যা আসবে প্রয়োজন মতো দিয়ে দিবেন। ওকে, তাহলে এক নজরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝলাম বর্তমানে চলমান ঘটনা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভ ভয়েস মানে সাবজেক্টের পরে আমি যার ভার্ব আইএনজি তারপর বাকি অংশ, আর প্যাসিভ মানে অবজেক্টের পর এম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভি3। মনোযোগ আছে তো? মনোযোগ দিবেন, অনেক কিছু আছে এখানে। এখন যদি আমি একটা বাক্য লিখে দেখাই, ছোট্ট একটা বাক্য লিখি যে আমি একটি চিঠি লিখতেছি। আমি জানি এটা আপনারা নাচতে নাচতে লিখতে পারবেন, বাট এখানে কথা আছে। আমি একটি চিঠি লিখিতেছি বা লিখতেছি, চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যাক্টিভ, কারণ আমি তো লিখতেছি, সো এটা অ্যাক্টিভ। তো আমি সাবজেক্ট নিলাম আই, এবার এম, ইজ, এর মধ্যে এম, ভার্বের সাথে আইএনজি রাইটিং, অবজেক্ট আ লেটার, আই এম রাইটিং আ লেটার, ব্যাস হয়ে গেল। এইবার আমি এই বাক্যটাকে অন্যভাবে লিখি। আমি লিখলাম যে একটি চিঠি লেখা হচ্ছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন চিঠি লেখার কাজটা চলমান, চলছেই। পাশাপাশি এও বুঝতে পেরেছেন চিঠিটা আপনা আপনি লেখা হচ্ছে না, বরং কারো দ্বারাই লেখা হচ্ছে। কার দ্বারা সেটা বলা না থাক, আপনি তো নিশ্চয়ই বুঝতেছেন কারো দ্বারাই লেখা হচ্ছে। তার মানে একই তো সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার উপর সে হলো প্যাসিভ ভয়েস। কারণ লেখা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর কারো দ্বারা লেখা হচ্ছে, তার মানে এটা প্যাসিভ ভয়েস। কারো দ্বারা বলা না থাকলেও আপনি দেখেই বুঝবেন লেখা হচ্ছে মানে নিশ্চয়ই কারো দ্বারা, সো প্যাসিভ। তার মানে কি করার, কি আর করবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা ফলো করেন, একদম নাচতে নাচতে অনুবাদ হয়ে যাবে। কোন স্ট্রাকচার? এই যে এটা, প্রথমে আপনাকে অবজেক্ট নিতে হবে। অবজেক্ট কোনটা? একটা চিঠি। কেমনে বুঝলাম? কারণ ভার্বকে আপনি কি দিয়ে প্রশ্ন করেন, কি লেখা হচ্ছে? একটি চিঠি। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? তাহলে আমার অবজেক্ট হচ্ছে একটি চিঠি। ওকে, তাহলে আমি লিখলাম আ লেটার, একটি চিঠি। এবার আমার প্যাসিভ করতে গেলে অবজেক্টের পরে এম বিং, ইজ বিং, আর বিং লাগবে। হ্যাঁ, এখানে এটা ক্যাপিটাল লেটার হবে আমি জানি। এবার এম বিং, ইজ বিং, আর বিং এর মধ্যে আমি ইজ বিং নিলাম, কারণ সিঙ্গুলার নাম্বার। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা? লেখা। লেখার ইংলিশ কি? রাইট না? রাইটের পাস্ট পার্টিসিপল কি? রিটেন। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? আ লেটার ইজ বিং রিটেন। হইছে? এবার চলেন আমি এই বাক্যটাকে একটু লেস টেস দিয়ে বাক্যটাকে বড় করে দেই। মানে কি? মানে এই বাক্যের মধ্যে লেস লাগাই দিব। লেজ, লেজ কিভাবে? ধরেন আমি লিখলাম যে
প্রধান উপদেষ্টাকে নিমন্ত্রণ করতে একটি চিঠি লেখা হচ্ছে খুব সতর্কতার সাথে। বাক্যের লেজ একটু বেড়ে গেল না? প্রধান উপদেষ্টাকে নিমন্ত্রণ করতে খুব সতর্কতার সাথে একটি চিঠি লেখা হচ্ছে। ভয় পাবেন না, বাক্যের প্রিন্সিপাল ক্লোজটুকু আগে লিখবেন সব সময়। এবার দেখেন দুই দিকে দুইটা অতিরিক্ত অংশ আছে। অতিরিক্ত অংশ দুইটা দুই দিকে না থাকে একদিকেও থাকতে পারত, কোনো সমস্যা নেই। আপনি এখন কি করবেন, এটাকে প্রিন্সিপাল ক্লোজের আগে অনুবাদ করে দেন। যে কোনো অতিরিক্ত অংশকে, যে কোনো লেসকে, যে কোনো অ্যাডভার্বিয়ালকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। পেছনের পার্টটা কি করতে, তের ইংলিশ কি টু। এবার নিমন্ত্রণ করে ইংলিশ কি ইনভাইট। এবার কাকে নিমন্ত্রণ করবে? প্রধান উপদেষ্টা, দা চিফ অ্যাডভাইজার। কমা চিহ্ন দিলাম। প্রিন্সিপাল ক্লোজের আগে কিছু মানে কমা দিতে হবে। এবার আরেকটা কি আছে? খুব সতর্কতার সাথে। আমি জাস্ট লিখে দিলাম ভেরি কেয়ারফুলি। হ্যাঁ, ওয়ান ওয়ার্ডে অনেক কিছু লেখা যায়, আগে শেখেন ভেরি কেয়ারফুলি। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? To invite the chief advisor, a letter is being written very carefully. এভাবেই লেখা বড় হবে, এভাবেই সেন্টেন্স লং থেকে লঙ্গার থেকে লংগেস্ট হয়ে যাবে। যদি আপনি এটাকে ভালোবাসতে পারবেন, শিখতে পারবেন, সম্ভব এটা। এবার আসেন, আমরা তো এলিমেন্টারি লেভেলের যা যা দরকার সেটা আমরা শিখলাম। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করে সত্যিকার অনুবাদ চর্চা করে আসি। চলেন, মনে আছে তো? একটা ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে সাবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যায় তার নাম অ্যাডভার্ব, এবং সেই অ্যাডভার্বের নাম অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়। কখন দিয়ে? অ্যাডভার্ব অফ টাইম। কেন দিয়ে? রিজন। অর্থাৎ একটা বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ছাড়াও অনেকগুলো অতিরিক্ত অংশ থাকতে পারে, সেগুলো নরমালি অ্যাডভার্বিয়ালস এর কাজ করে। বাট কোন অ্যাডভার্বের নাম কি সেটা জানার জন্য আপনার জন্য একটা পদ্ধতি দেওয়া হয়েছে এখানে। পদ্ধতি কি? পদ্ধতি হলো আপনি একটা ভার্বকে শুধু প্রশ্নের উপর প্রশ্ন করে যাবেন। কিভাবে? ভার্বকে বলবেন এই কে করে এই কাজটা, উত্তর হিসেবে যে পাবেন সেটা সাবজেক্ট। এই সে এই কি করে, কি করে, এই কি দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাবেন। তারপর প্রশ্ন করবেন কিভাবে কাজটা করে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাবেন। কোথায়? অ্যাডভার্ব অফ প্লেস। কখন? অ্যাডভার্ব অফ টাইম। কেন? অ্যাডভার্ব অফ রিজন। বাক্যের বিভিন্ন অংশকে বোঝার জন্য আপনার এই চারটা অবশ্যই একটা অগ্রণী ভূমিকা পালন করবে, যদি আপনি পালন করাতে চান। সো ফাইন, এটাকে দিয়ে আমরা এখন একটা সেন্টেন্স দেখে আসি। এই তো সমস্যা, এই যে আমি একটা লং সেন্টেন্স দিলাম, এখন আপনি চাবেন কি ক্লাসটা না করতে। না, এত কঠিন বাক্য কেন? কঠিন দিয়েই শিখবেন। হ্যাঁ, কি আছে এখানে? অর্থনৈতিক দুরবস্থার এই কঠিন সন্ধিক্ষণে কিছু মানুষকে উৎসাহ দিতে রাজা, মানে কোন এক রাজা আর কি, স্বতঃস্ফূর্তভাবে দেশের ভেতর বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করতেছে। কোন রাজা, কোন দেশ সেটা আমি জানি না, আমাকে জিজ্ঞেসও করেন না। আমি আমার কল্পনা থেকে একটা বাক্য লিখছি। আপনার উদ্দেশ্য ইংরেজিতে অনুবাদ শেখা, আমার উদ্দেশ্য শেখানো। সেদিকে মনোযোগ দেই। কোন রাজা আর কোন দেশ এটা নিয়ে আমরা না ভাবি। এখানে এই বাক্যটাকে আপনি ইংলিশে অনুবাদ করতে গেলে, যে কোনো বাক্যকে ইংলিশে অনুবাদ করতে গেলে আপনার প্রথম কাজ হলো বাক্যের ভার্ব খুঁজে বের করা। হোয়াই ইজ দ্য ভার্ব? এখানে বাক্যের ভার্ব হলো বাস্তবায়ন করতেছে, বাস্তবায়ন করতেছে। এখন আপনার সাদা মনে কাদা নেই, আপনি বলবেন যে ভাই আরো তো ভার্ব আছে। হ্যাঁ, কোথায় ভার্ব? এই যে উৎসাহ দিতে, এটাও তো ভার্ব, কথা সত্য। কিন্তু উৎসাহ দিতে এইটুক যদি বলি উৎসাহ দিতে, এটা বললেই মনে হচ্ছে একটা অসম্পূর্ণ শব্দ বললাম। আপনার সেই ক্রিয়াটা দরকার যেটা অর্থের দিক থেকে পরিপূর্ণ। যেমন বাস্তবায়ন করতেছে, পরিপূর্ণ একটা ক্রিয়া। এটাকে ইংলিশে বলা হয় ফাইনাইট ভার্ব। তো আপনার ফাইনাইট ভার্বটাকে খুঁজবেন। ওকে, ভার্ব খুঁজে পাইলাম।
এবার আপনার কাজ হলো ভার্বকে প্রশ্ন করে সাবজেক্ট, অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন যা আছে সব খুঁজে বের করা। তো আপনি ভার্বটাকে প্রশ্ন করেন কিভাবে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাবেন তার নাম হবে কি অ্যাডভার্ব অফ ম্যানার, তাই না? আমি যদি প্রশ্ন করি, আগে সাবজেক্ট অবজেক্ট বের করি, যে বাস্তবায়ন করতেছে, কি বাস্তবায়ন করতেছে বলেন, কি বাস্তবায়ন করতেছে? উত্তর হলো বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প। মনোযোগ দেন, ভার্বটাকে প্রশ্ন করবেন কি বা কাকে দিয়ে, তাহলে উত্তর হিসেবে অবজেক্ট পাবেন। কি বাস্তবায়ন করতেছে? বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প, তার মানে এটা হলো আমার অবজেক্ট। এখন ভার্বকে প্রশ্ন করেন কে এই প্রকল্প বাস্তবায়ন করতেছে, কে, কে বা কারা? উত্তর হলো রাজা, রাজা মশাই। তার মানে রাজাই হলো বাক্যের কি সাবজেক্ট। আর কি লাগে? আপনি সাবজেক্ট পেয়েছেন মানে কর্তাকে পেয়েছেন, ভার্ব পেয়েছেন, আর অবজেক্ট মানে কর্মকে পেয়েছেন। কর্তা আছে, কর্ম আছে, জীবন আছে, সংসার চলছে, আর কি লাগে জীবনে, তাই না? আসলেই তো সাবজেক্ট ভার্ব অবজেক্টটা পেয়েছেন মানে আপনি বাক্যের মূল অংশ প্রিন্সিপাল ক্লোজ পেয়ে গেছেন। তাহলে বাকিগুলো অ্যাডভার্বিয়াল। ওকে, কার নাম কি চলেন জেনে নেই। ভার্বকে আমি প্রশ্ন করি যে কিভাবে এই প্রকল্প বাস্তবায়ন করতেছে, কিভাবে? উত্তর হলো স্বতঃস্ফূর্ত ভাবে। এই কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাই তার নাম অ্যাডভার্ব অফ ম্যানার। এবার প্রশ্ন করলাম যে কোথায় এই প্রকল্প বাস্তবায়ন করতেছে? উত্তর হলো দেশের ভেতর, এটার নাম হচ্ছে কি বলেন, প্লেস। আচ্ছা, এবার যদি প্রশ্ন করি যে কেন এই প্রকল্প বাস্তবায়ন করতেছে, কেন ভাই, কি দরকার? কারণ হলো, উত্তর হলো কিছু মানুষকে উৎসাহ দিতে, এটা হলো আমার রিজন। এবার প্রশ্ন করব কখন এই প্রকল্প বাস্তবায়ন করতেছে, কখন, কখন বলেন? উত্তর হলো অর্থনৈতিক দুরবস্থার এই কঠিন সন্ধিক্ষণে, এটা হলো আমার টাইম। তাহলে এই বাক্যের আপনি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন সব যখন পেয়ে গেছেন তখন মনোযোগ দিয়ে এটাকে ইংলিশে অনুবাদ করেন। কিভাবে করবেন? নিয়ম দুইটা, একটা হলো বাচ্চার নিয়ম, একটা হলো বাচ্চার বাবার নিয়ম বা বাচ্চার মায়ের নিয়ম। সেটা কি? বাচ্চাদের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট নিবে, তারপর ভার্ব নিবে, এরপর অবজেক্ট নিবে, এটা প্রিন্সিপাল ক্লোজ। তারপর অ্যাডভার্ব অফ ম্যানার, এরপর প্লেস, এরপর টাইম, এরপর রিজন। এটা হলো বাচ্চার নিয়ম। বাচ্চার বাপের নিয়ম একটু পরে আসতেছি, আগে বাচ্চার নিয়মটা আমরা সমাধান করি। বাচ্চার নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে রাজা, তো আমি লিখলাম দা কিং, রাজা। এবার ভার্ব, ভার্ব কোনটা? বাস্তবায়ন করতেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং অবশ্যই অ্যাক্টিভ ভয়েস, কারণ রাজা নিজেই বাস্তবায়ন করতেছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কি? একটু আগে যে বুঝাইলাম, ভুলে গেছেন? ভুলে গেলে চলবে না। স্ট্রাকচার সাবজেক্টের পরে আমি যার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। কিং এর পরে কি হবে? ইজ হবে। এবার বাস্তবায়ন করার অনেক ওয়ার্ড, তার মধ্যে আমি একটা দিলাম ইমপ্লিমেন্টস। হ্যাঁ, ইমপ্লিমেন্টিং। আরে ভাই টেনশন নিচ্ছেন কেন? আপনি ওয়ার্ড জানেন না, এই তো মেহু না, আমি শেখাবো। আগে একটু লাইনে নিয়ে আসি, তো সব ওয়ার্ড শেখাবো, যা প্রয়োজনীয় সব আপনি শিখবেন, হতাশ হবেন না। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, মূল ভার্ব পেলাম, ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করা, বাস্তবায়ন করতেছে তাই ইমপ্লিমেন্টিং। এবার আমার অবজেক্ট দরকার, তাই না? কি বাস্তবায়ন করতেছে ভাই? বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প। বেশ কিছু মানে সেভারেল, অপ্রয়োজনীয়, আননেসেসারি প্রকল্প, প্রজেক্টস। আমার প্রিন্সিপাল ক্লোজ হয়ে গেল। এখন কি? এখন প্রথমে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম, তারপর রিজন। ঠিক আছে, তাহলে আমি আগে ম্যানার নিব। ম্যানার কোনটা? আগে শিখাইছি। ম্যানার কোনটা? ম্যানার হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে। ওকে, তাহলে আমি লিখে দিলাম স্পন্টানিয়াসলি, স্পন্টানিয়াসলি, স্বতঃস্ফূর্ত ভাবে। স্পেলিংটা হচ্ছে SPONTANEOUSLY। এখন ধরেন আপনি বলতে চান, স্যার আমি যদি স্বতঃস্ফূর্ত ভাবের ইংলিশ না জানি। কেন জানেন না? আপনি জানেন স্বতঃস্ফূর্ত ভাবে মানে কি? নিজের ইচ্ছায়। আপনি উইলিংলিও লিখতে পারেন,
আরে ভাই আপনি হ্যাপিলিও লিখতে পারেন, কিছু লিখেন যা দ্বারা বুঝায় যে রাজার আগ্রহ আছে। হ্যাঁ সত্যি, থিম ঠিক রেখে যা লিখবেন তাই হালাল। কিন্তু সবসময় হালাল দিলে তো হবে না, হালালটাকে আরেকটু পরিপক্ক করার জন্য ওয়ার্ড শিখতে হবে, সেটা আমরা শেখাবো। এরপর ম্যানার পাইছি না, ম্যানারের পরে কি হবে? প্লেস। প্লেস প্লেস কোথায় কোথায়? এই যে ম্যানার, এবার প্লেস, দেশের ভেতর। ওকে, আমি দেশের ভেতরের জন্য কি লিখবো? ইন দা দেশ। আরে হ্যাঁ, ইন দা কান্ট্রি, ওইটাই। তাহলে ইন দা কান্ট্রি বা ইনসাইড দা কান্ট্রি, দেশের ভেতরে। এটা হলো আমার প্লেস। এবার আমার টাইম দরকার। টাইম টাইম কখন কখন, প্লেসের পরে টাইম কখন? অর্থনৈতিক দুরবস্থার এই কঠিন সন্ধিক্ষণে। আচ্ছা, বলেছি যে কোনো ম্যানার, প্লেস, টাইম, রিজন বাক্যের যে কোনো পার্টকে, যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে পেছন দিক থেকে যদি অনুবাদ করি, কি যে আফসোস লাগছে, পেছন দিক থেকে অনুবাদ করলে এই কঠিন সন্ধিক্ষণে। এটা সময় না, সময় এবং স্থান, সময় এবং স্থানের পূর্বে প্রেপোজিশন দিতেই হবে। নিয়ে আসো একটা। টাইম এবং প্লেসের পূর্বে প্রেপোজিশন দিতেই হবে। তাহলে এই কঠিন সন্ধিক্ষণে সময়টা খুব নির্দিষ্ট, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। তাহলে আমি দিলাম এখানে অ্যাট দিস হার্ড টাইম, অ্যাট দিস ক্রিটিক্যাল মোমেন্ট, অ্যাট দিস ক্রিটিক্যাল টাইম, কিংবা অ্যাট দিস ক্রিটিক্যাল জাংচার, এটাও লিখতে পারেন। এই কঠিন সন্ধিক্ষণ হয়েছে। এবার এই যে র, র পেছন থেকে আসবেন। টাইম, প্লেস, ম্যানার যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। এই র এর ইংলিশ দেব কি? অফ। এবার কি? অর্থনৈতিক দুরবস্থা। আহারে, অর্থনৈতিক দুরবস্থা মানে কি? যা দিবেন তাই হবে। আপনি যদি লিখেন যে ইকোনমিক ডিজাস্টার, ওটাও হবে। ডিজাস্টার মানে শুধু দুর্যোগ না, দুরবস্থাকেও বোঝায়। ইকোনমিক ইনস্টেবিলিটি, সেটাও হবে। ইকোনমিক আনরেস্ট, সেটাও হবে। যা মন চায় দেন, অর্থনীতিটা যেন দুরবস্থায় থাকে, এটা ঠিক রেখা যা দিবেন সব ঠিক আছে। তাহলে আমি লিখে দিলাম যে ইকোনমিক্যাল হবে না, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, এটা হবে ইকোনমিক, ইকোনমিক ইনস্টেবিলিটি, ইনস্টেবিলিটি। আরে বলছি তো, হ্যাঁ ক্রাইসিস দিলেও হবে ভাই। আপনি ওটাই ভাবতেছিলেন তাই না? বুঝতে পারছি, ক্রাইসিস দিলেও হবে, একই কথা তো। ক্রাইসিস মানে তো সংকট। প্লেসের পরে এটা হলো কি? টাইম। তাহলে ম্যানার হলো, প্লেস হলো, টাইম হলো। এবার কি? রিজন, তাই না? রিজন। ওকে, কারণ। কারণ কোনটা বলেন তো? কারণ, কারণ কারণ হচ্ছে বেশ কিছু মানুষকে উৎসাহ দিতে, এটা রিজন। লিখতে হবে পেছন দিক থেকে। তের জন্য কি? টু। তো আমি লিখে নিলাম টু। উৎসাহ দেওয়ার ইংলিশ কি? এনকারেজ না? লিখতে পারেন এনকারেজ, ফুয়েল লিখতে পারেন, ইন্সপায়ার লিখতে পারেন, মোটিভেট লিখতে পারেন, আর অনেক কিছু লেখা যেতে পারে। ধরেন লিখলাম এনকারেজ, উৎসাহ দিতে। কাকে? কিছু মানুষকে। সাম পিপল, ম্যান না লিখে ইন্ডিভিজুয়ালস লিখতে পারেন। সাম ইন্ডিভিজুয়ালস। এটা হলো আমার কি ভাই? রিজন। বাচ্চাদের অনুবাদ হয়ে গেছে। আপনারা কি মনোযোগ দিয়ে আছেন এখনো? আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আপনারা এখনো মনোযোগ দিয়ে আছেন। যে ভালো লাগতেছে, ধৈর্য নিয়ে থাকেন। রাইটিং ভাই আকাশ থেকে পড়ে না, নিয়ম দিয়েও শেখা যায় না, এটার জন্য ধৈর্য দিয়ে দেখতে হয়। রাইটিং হচ্ছে একটা শিল্প, শিল্প অনুধাবন করতে হয়, শিল্প কখনো মুখস্থ করা যায় না। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? The king is implementing several unnecessary projects spontaneously in the country at this critical juncture of economic instability to encourage some individuals. এটা হচ্ছে কার অনুবাদ বলছিলাম? বাচ্চাদের অনুবাদ। এখন আমরা কি করব? বাচ্চার বাপের অনুবাদ লিখব। কেমনে লিখব? বাচ্চার বাপের অনুবাদ লিখতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে সব ম্যানার ফ্যানার একসাথে দেওয়া যাবে না। আপনি এটাকে ভাগ করবেন, দুইটা অংশ সামনে বসাবেন আর দুইটা অংশ পেছনে বসাবেন। কিন্তু সমস্যা হলো ওইটাই যে কোন দুইটা সামনে নিব আর কোন দুইটা পিছে নিব।
আপনার অর্থ অনুযায়ী যাকে সামনে রাখলে ভাল লাগে তারে সামনে রাখেন, আর যারে পিছে রাখলে ভাল লাগে তারে পিছে রাখেন। আরে ভাই সেটাই তো বুঝি না আমি, তাই না? যদি এগুলো না বুঝেন আপাতত, তাহলে আপনার জন্য একটা নিয়ম হলো পেইন না নিয়ে যে অতিরিক্ত অংশ দুইটা সামনে আছে ওই দুইটারে সামনেই রাখবেন, আর বাকি দুইটারে পিছে বসাই দিবেন, কাহিনী শেষ। তাহলে প্রথমে সামনে আছে কোনটা? টাইম, তাই না? টাইম। ওকে, আমি টাইমটা আগে লিখে ফেলি। কি লিখবো আমি? টাইমটা যদি লিখি মানে অর্থনৈতিক দুরবস্থার এই কঠিন সন্ধিক্ষণে, মানে এই যে টাইমটা, এই টাইমটাকে আমি আগে নিয়ে আসবো। তাহলে আমি লিখলাম, আপনাদের জন্য আমি আবারও লিখবো, একটু কষ্টটা ফিল করার চেষ্টা করেন। টাইমটা আবারও নিব। at this critical juncture of economic crisis, ওকে লিখলাম, বা ইকোনমিক ইনস্টেবিলিটি। টাইম লিখছি। টাইমের পরে কোন অতিরিক্ত অংশটা আছে? রিজন, তাই না? আমরাও রিজন লিখবো, পেছন থেকে লিখবো। টু এনকারেজ বা টু মেক হ্যাপিও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এনকারেজ কাকে উৎসাহ দিতে? কিছু মানুষকে, সাম ইন্ডিভিজুয়ালস। দুইটা অতিরিক্ত অংশ আগে লিখছি, তাই না? শোনেন, আমি না লিখতে গেলে মাঝে সাঝে দুই একটা বানান টান ভুল হইতেই পারে। আসলে ডিজিটাল বোর্ডে এখানে আলোর খেলা তো, মাঝে মাঝে চোখ ধাঁধায় পড়ে যায়। আমার সামনে লাইট, পিছে লাইট, এদিকে লাইট। কিছু যদি ভুল টুল পান, এটা নিয়ে অনেক গর্ব অহংকার না করে জাস্ট মেনে নিবেন, যদি বোঝেন আপনি। ইন্ডিভিজুয়ালস, তাহলে আমরা টাইম আর রিজনটাকে আগে পাইছি, আগে নিলাম। এখন আমার কাজ কি? এখন কমা চিহ্ন দিতে হবে, দিয়ে কি করতে হবে? বাক্যের প্রিন্সিপাল ক্লোজকে ঢুকাইতে হবে। তো এখানে প্রিন্সিপাল ক্লোজ কোনটা? প্রিন্সিপাল ক্লোজ কোনটা আবার? এই যে সাবজেক্ট, ভার্ব আর এই যে অবজেক্ট, ওইটাকে আপনি ঢুকাই দিবেন। আচ্ছা দেখি, তার যেহেতু কইছে ঢুকাই দেই। দ্য কিং ইজ ইমপ্লিমেন্টিং। ওকে দিলাম ইমপ্লিমেন্টিং। এবার অবজেক্টটা দিব, কি ইমপ্লিমেন্ট করতেছে? সেভারাল আননেসেসারি প্রজেক্টস। হয়েছে। এটা এমনি ফাঁকা রাখছি। আচ্ছা, এখন আমার বাকি দুইটা অংশ আছে। কি কি আছে? ম্যানার আর কি আছে? প্লেস। কি করব আমি? কোনটা দিব? ভাবেন প্লেসটা দিলেই ভালো হয়, কারণ প্রজেক্টটা কোথায় বাস্তবায়ন হচ্ছে সেটা দিলে আগে ভালো হয়। তাহলে আগে প্লেসকে ঢুকাই দিলাম। ইন দ্য কান্ট্রি, দেশের ভেতর। বাকি কি রইল? স্বতঃস্ফূর্ত ভাবে। নিয়ম ছিল কি? যেটা আগে তাকে আগে লিখবো, তাই না? সে অনুযায়ী আমাকে কিন্তু প্লেসের আগে ম্যানার লেখার কথা ছিল। ঠিক ধরছেন? মানে ইন দ্য কান্ট্রির আগে আমার এখানে স্পন্টেনিয়াসলি লেখার কথা ছিল। আই নো দ্যাট ছিল। এখানে লিখলেও সমস্যা নেই, মানে নেসেসারি প্রজেক্টস স্পন্টেনিয়াসলি, তারপর ইন দ্য কান্ট্রি হইতো। কিন্তু মাথায় রাখবেন, স্পন্টেনিয়াসলি শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব। শেষে এলওয়াই আছে না, একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বকে অনেক জায়গায় ব্যবহার করা যায়। ভার্বের পূর্বে ব্যবহার করা যায়, ভার্বের পরেও ব্যবহার করা যায়, আবার অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের মাঝখানেও ব্যবহার করা যায়। কি বলছি? অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের মাঝখানেও ব্যবহার করা যায়, এবং এটাই অ্যাডভার্বের সবচেয়ে পছন্দের জায়গা। কোনটা? অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব, মাঝখানে অ্যাডভার্ব। এটা ওর পছন্দের জায়গা, এই জন্য আমি এই জায়গাটা ফাঁকা রাখছি। তাহলে আমি এইখানে স্পন্টেনিয়াসলি কি ঢুকাই দিলাম। বলতে পারবেন স্যার আমি তো জানি না। ভাই তুমি জানো না, তুমি শিখে নাও, আজকে থেকে শিখে নাও। এবার সেন্টেন্সটা কি হলো? At this critical juncture of economic instability, to encourage some individuals, the king is spontaneously implementing several unnecessary projects in the country. এটা একটা সেন্টেন্স, which is the smarter sentence? আপনারা কমেন্ট করে জানান কোনটা ভালো লাগছে। 1 এবং 2 এর মধ্যে কোন বাক্যটি বেশি ভালো লেগেছে আপনাদের? দ্রুত জানিয়ে দিবেন কোনটি বেশি ভালো লেগেছে। 2
টু ফলো করার কিছু নাই, ফলো করতে থাকেন। আচ্ছা, সবাই লিখেছে 2 ওকে, রাইট। ভাই আপনাদেরকে আমি কিছু শেখাতে পারছি কিনা জানি না, বাট আপনাদের যে রুচি উন্নত হচ্ছে বা আগে থেকেই উন্নত, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তা না হলে 2 নাম্বার বাক্যটা যে স্মার্টার সেন্টেন্স, এটা আপনারা বলতে পারতেন না। যেহেতু আপনারা ধরতে পারছেন কোনটা সুন্দর, সুতরাং আমি ভরসা পাচ্ছি আপনাকে অনুবাদের সৌন্দর্য শেখানো সম্ভব এবং সম্ভব। তাহলে আমার সেন্টেন্সটা হয়ে গেল, at this critical juncture of economic instability to encourage some individuals, the king is spontaneously implementing several unnecessary projects in the country. এই বাক্যকে আরো কতভাবে লেখা যায় জানেন? আপনি চাইলে শুধু টাইমটাকে রাখতে পারেন সামনে, বাকি সব পেছনে দিতে পারেন। মানে আপনারা যে সবসময় 2টা আগে 2টা পাস পিছে মাঝখানে পিছি, তা না। আপনি চাইলে একটা অতিরিক্ত অংশ আগে দিয়ে প্রিন্সিপাল ক্লোজ লিখে পরে 3টা লিখতে পারেন, অধিকার আছে আপনার। তখন বাক্যটা কেমন হবে? তখন বাক্যটা আরো সুন্দর হইতে পারে। যেমন আমি লিখতে পারি, at this critical juncture of economic instability, the king is spontaneously implementing several unnecessary projects in the country to encourage some individuals. সেটাও কিন্তু হবে, হবে কিনা? হবে, বলছি তো হবে। এবার আসেন এই বাক্যটাকে আমরা পেসিভ ভয়েসে দেখি। পেসিভ ভয়েসে সবকিছু ঠিক আছে, শুধু এখানে বাক্যের প্রিন্সিপাল ক্লোজটা চেঞ্জ হয়েছে। দেখেন, বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এটা দেখেই মনে হচ্ছে কার দ্বারা বাস্তবায়ন করা হচ্ছে? নিশ্চয়ই কারো দ্বারা। তার মানে এটা পেসিভ ভয়েস। কেমনে বুঝলাম? আপনি দেখেন না, বাস্তবায়ন করা হচ্ছে, তার মানে কে? ও কি একা একা বাস্তবায়ন হচ্ছে? না, কারো দ্বারা বাস্তবায়ন করা হচ্ছে। কার দ্বারা নাই সেটা উল্লেখ নেই, তাতে কি? আপনি ক্রিয়া দেখেই বুঝবেন। যদি বলা হয় বাস্তবায়ন করতেছে, নিশ্চয়ই কেউ করতেছে, ওটা অ্যাক্টিভ। আর যদি বলি বাস্তবায়ন করা হচ্ছে, নিশ্চয়ই কারো দ্বারা, সেটা হলো পেসিভ। তার মানে এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পেসিভ ভয়েস। সুতরাং আগে যা যা লিখছি সবই ঠিক থাকবে, শুধু প্রিন্সিপাল ক্লোজটুকু পেসিভ ভয়েস হবে। মানে আগে অবজেক্ট নিতে হবে। তাহলে বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প, তার মানে সেভারাল unnecessary projects। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আমি লিখে দিয়েছিলাম, am being, is being, are being। এখানে are being হবে। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাস্তবায়নের ইংলিশ কি হবে? ইমপ্লিমেন্ট। তার মানে ইমপ্লিমেন্টেড। আর এর আগে আপনারা যেভাবে টাইম, রিজন লিখছিলেন, ম্যানার, প্লেস লিখছিলেন, এখানেও তাই হবে। তার মানে এই পুরো সেন্টেন্সটা হবে যে at the critical juncture of economic instability to encourage some individuals, several unnecessary projects are being spontaneously implemented in the country। বুঝলেন? এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমরা এর পরের পর্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের ধারাবাহিকভাবে আমরা ক্লাস সরবরাহ করব, যদি আপনাদের সেই পরিমাণ আগ্রহ থাকে, শেখার ইচ্ছা থাকে। কারা কারা চান জানাবেন। টেন্সের পূর্ণাঙ্গ ব্যবহার যদি আপনি শিখতে পারেন, আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখে গেছেন। কোনো শর্টকাট দিয়ে কাজ হবে না, শিখতে হবে মন দিয়ে, পূর্ণাঙ্গ ভালোবেসে। যেমন আমার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচে আমি বলছিলাম যে ক্লাস হবে এতটা, কিন্তু ক্লাস যে আসলে কতগুলো হবে আমি নিজে অনুমান করতে পারতেছি না। ক্লাস অনেক হবে, ক্লাস চলতে থাকবে, চলতে থাকবে। সবাই বাণিজ্য করলেও আমিও করব, বাট শুধু বাণিজ্য করব না। বাণিজ্যের মধ্যে আমার একটা বড় উদ্দেশ্য হলো আমার কোর্সে যে একবার যুক্ত হবে
সে যতক্ষণ না শিখবে রাইটিং ততক্ষণ আমি তার দায়িত্ব নিব। যেদিন সে মনে করবে আমার লেখা শেষ, শেখা শেষ, আমি লিভ নেই, তখন সে চাইলে গ্রুপ থেকে লিভ নিতে পারে, বাট আমি কাউকে গ্রুপ থেকে সরিয়ে দিব না। কোর্স ফি কত টাকা ডাজন্ট ম্যাটার, বরং আমার ইচ্ছা হলো আপনাকে আমি শেখাবো। আপনি কত অল্প ফিতে ভর্তি হয়েছেন নাকি বেশি ফিতে ভর্তি হয়েছেন এটা বিষয় না, আপনাকে আমি পুরোপুরি শেখাবো। যারা ধৈর্য নিয়ে লেগে থাকবেন তারা ইনশাল্লাহ নিজে তো শিখবেন, আশা করি অন্যদেরকে শেখানোর মতো যোগ্যতা অর্জন হবে ইনশাল্লাহ। তো আজকের পর্ব ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন